অবশ্যই সাধারণ জনগণ তো হচ্ছেই, এতে কোনো সন্দেহ নেই। এখানে দুইভাবে ভাগ করতে হবে। এই শিকারের মধ্যে আপনি যে মামলাগুলো যখন হয় তখন প্রকৃত মামলার যে বিষয়টা থাকে তার সাথে কিছু দালাল থাকে থানাতে, কিছু পলিটিক্যাল লোক থাকে যারা ধরেন এলাকা ভিত্তিক একটা তারা স্বার্থন্বেষীভাবে কাজ করে। এবং একের সঙ্গে কিছু আমরা আইনজীবী, যদি আপনি বলেছেন প্রথম দিকে, যারা থানাতে ম্যাক্সিমাম টাইমে তারা সন্ধ্যার পর যায়, যেটা দেখার দায়িত্ব বার কাউন্সিলের থাকা উচিত, যেটা দেখার দায়িত্ব আসলে মেনলি বার কাউন্সিলের থাকে, সেটা আমরা মনিটরিং করি না। আমি এবার আসি যে যেখানে জনগণের, আমরা আগে দেখেছি বিগত সরকারের একটা যে হাইকোর্টে সেরা লুঙ্গি পরে স্যান্ডেল পরে হাজার হাজার মানুষ অ্যান্টিসেপ্টের বেল নিতে আসতো আওয়ামী লীগ সরকারের সময়, আমরা সেটা দেখেছি। আমরা সেটা এখন দেখতে চাই না, কারণ আমরা একটা বড় একটা বিপ্লবের মাধ্যম দিয়ে আমরা কিন্তু একটা জায়গায় এসছি। কেন এতগুলো গুম, খুন, অত্যাচার, নির্যাতন এবং মিথ্যা মামলা এবং জটিলতা সব কিছুকে আমরা দেখে একটা পর্যায়ে এসে যে এটা অতিক্রম, এবং আপামর জনতা কিন্তু আবার মৃত্যুবরণের রাস্তা নেমে এসেছিল, একটা বিশাল বড় স্বপ্ন দেখেছিল যে এখনো দেখছে, স্বপ্ন এখনো ভঙ্গ হয়নি। না দেখছে, আমি বলছি সেজন্য তো আশাটা বেশি, যেটা আমি ব্যারিস্টার মিলন আপনার মাহফুজুর রহমান, আমি সেটা বলতে চাচ্ছি যে ভঙ্গ হয়নি, কিন্তু যাতে না হয় আস্তে আস্তে কিন্তু স্বপ্ন কিন্তু ফিকে হয়। রাত্রি তো অনেক বড় হয় না, রাত্রিটা অনেক বড়র মধ্যে দিয়ে আস্তে আস্তে সব সেই রাত্রিটা ছোট হয় ভোরের দিকে, সেটা যদি ফ্যাকাশে হয়ে যায় তখন কিন্তু মানুষের আস্থাটা হারিয়ে যায়। আপনি যেটা বললেন যে কে হয়রানির শিকার হয়, হয়রানির শিকার নিরীহ মানুষ, হয়রানির শিকার পাশের বাড়ির যে লোকটা জমিটা দখল করতে চাচ্ছিল, সে ওই মামলার মধ্যে তাকে জড়ায় দিচ্ছে, সেই অসহায় নিরীহ মানুষটা হয়। একই সঙ্গে যারা জড়িত ছিল না, আওয়ামী লীগের সময় দেখেছি যে একজন রিক্সা চালক, শিক্ষিত রিক্সা চালক রিক্সা চালাচ্ছে, তার কোনো উপায় নাই, তাকে জিজ্ঞেস করা হলে তখন জানা গেছে যে সে মামলা খেয়েছে, সে পলিটিক্যাল মামলা, তাকে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, কারণ সে হয়তো ছাত্র দল করতো কিংবা অন্য কোনো রাজনীতির সাথে জড়িত ছিল, এবং তাকে উদ্দেশ্যমূলক এটা দিয়ে পুরো পরিবারকে সর্বশান্ত করা হয়েছে এবং সে বাধ্য হয়ে রিক্সা চালাচ্ছে। আমরা সেটা তো পুনরাবৃত্তি আর দেখতে চাই না। কিন্তু আপনি যেটা ফিল্টারিং বলেন, আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের জেলখানা যেখানে আমি ওখানেই এখানে আসি, আমি যখন জেল ভিজিটর হিসেবে কাজ করেছি, আমরা তখন থানা ওখানে যা দেখেছি যে ওখানে যারা আছে, মামলাগুলো দেখলে, মানুষগুলো দেখলে তাদের সাথে সময় দিতে হবে, একটা মনিটরিং সেলের মতো করা উচিত যে তারা সত্যিকারে কিভাবে আছে। ওখানে যদি একটু হাত দেওয়া যায় তাহলে আমার কাছে মনে হয় যে সেখানে আমরা অনেকগুলো নিরীহ মানুষকে বের করে নিয়ে আসতো। এটা একটা পথ। অনেকে পলায় আছে, তারা জেলে নাই, তাহলে সেই লোকগুলোর বিগত দিনে বা যেই মামলার সাথে তাকে জড়িত করা হচ্ছে তার অবস্থান এবং তার অবস্থান, শুধু পারিবারিক অবস্থান, যে সময় ঘটনাটা ঘটেছিল, মানে আমি একটা মামলা জানি যে ঢাকাতে ঘটেছে, সে চিটাঙে অবস্থান করছে, সে বাদী হয়ে এখানে মামলা করছে, আবার চিটাঙেও মামলা করছে। আমি বলবো যে আপনি কিছুক্ষণ আগে বললেন যে মানবাধিকার, মানে আমি মানবাধিকার হিসেবে আমার জানা মতে কিছু মানবাধিকার, ভুইফোর মানবাধিকার কিছু কর্মী, কিছু সংস্থা সংগঠন হয়েছে যারাও এর সাথে জড়িত হয়ে গেছে। তারা একটা রিপোর্ট দেয় যে আমরা জানি যে এই ঘটনা ঘটেছে, তখন ধরেন একটা মানবাধিকার সংগঠনের নাম দিচ্ছে, যেই হোক না কেন, মানে পয়সার বিনিময়ে সেই রিপোর্টও পাওয়া যায়। তো এইটার জন্য আপনাকে আমি বলতে চাই যে এইটি সাধারণ মানুষগুলো যারা হয়রানির শিকার হচ্ছে, যারা মামলার জটিলতার মধ্যে পড়ছে এবং যারা ছিল না, তাদেরকে বের করার জন্য কিছুক্ষণ আগেই মাহফুজুর মিলন সাহেব বলেছেন যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে হয়। শুধু স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়েরও থাকতে হবে। যৌথ একটা উদ্যোগ নিয়ে তারা যদি একটা ভালো বা ইনভেস্টিগেশন সেল তৈরি করে, সেই সেলের মাধ্যমে তাদের যদি ওই মামলাগুলোকে একটু মনিটরিং করে, তাহলে সেই জায়গা থেকে আমার মনে হয় যে খুব দ্রুত আমরা নিষ্পত্তি পাবো। নাহলে পরে দীর্ঘদিন যাবে, এই মামলা সহজে বের হবে না এখান থেকে। মানুষগুলো, সাধারণ মানুষ যেগুলো আছে, তারা এখান থেকে